হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব ইসিওর সেকেন্ড পার্ট নিয়ে, এক্সাম কনটেন্ট আউটলাইন। যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল পরীক্ষা দেবেন তাদের জন্য এটা সলিড ফর দেম। সো আমরা প্রসেস ডোমেইনটা দেখেছি, আজকে আমরা পিপল ডোমেইনটা দেখব। পিপল ডোমেইনে আমাদের 14 টা টাস্ক আছে এবং আছে 53টা 53 এনেবলার্স। ডোমেইনটা কি আমরা জানি, ডোমেইন হাই লেভেল নলেজ এরিয়া। এই ডোমেইনটার নাম কি? এই ডোমেইনটার নাম হলো পিপল ডোমেইন। এই ডোমেইনে কতগুলো টাস্ক আছে? 14 টা টাস্ক আছে। টাস্ক কি? টাস্ক হলো পিএমস রেসপন্সিবিলিটি, প্রজেক্ট ম্যানেজার্স রেসপন্সিবিলিটি। 14 টা টাস্ক নিয়ে এই ডোমেইনটা গঠিত। প্রত্যেকটা টাস্ক আবার কতগুলো এনেবলার নিয়ে গঠিত। এনেবলার কি? এনেবলার হলো এক্সাম্পলস অফ ওয়ার্কস রিলেটেড টু দিস পার্টিকুলার টাস্ক। This is the structure of the domain. So people domain যে 14 টা টাস্ক আজকে তার প্রথমেই বলা হয়েছে যে ম্যানেজ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কিন্তু আপনি অনেক কনফ্লিক্ট, অনেক মতবিরোধের শিকার হবেন। প্রজেক্টের ভিতরে মেম্বারসদের সঙ্গে মতবিরোধ থাকবে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে মতবিরোধ থাকবে। আপনার অর্গানাইজেশনের বড় যারা স্টেক হোল্ডার আছে কিংবা যারা কাস্টমার আছে, স্পন্সর আছে, যে কোনো লোকের সঙ্গে কিন্তু আপনাদের মতবিরোধ হতে পারে। সো ইয়োর জব ইজ টু ম্যানেজ দিস কনফ্লিক্ট। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আমাদের দেশে যে জুলাই আগস্টে গত বছরে যে কনফ্লিক্টটা হলো সরকারের সাথে, সরকারের একটা গ্রুপ ছিল, একটা পার্টি ছিল, আর একটা পার্টি ছিল সংরক্ষণ বিরোধীরা। তারা কোটা মানে না, কোটা উঠে দিতে হবে। এই যে দুটো এই যে মতবিরোধ, এই মতবিরোধটা নিষ্পত্তি করতে হবে। এই যে ম্যানেজ কনফ্লিক্ট এর 3টা এনেবলার আছে। প্রথম যে ফার্স্ট এনেবলার বলা হয়েছে যে ইন্টারপ্রেট দি সোর্সেস এন্ড স্টেজেস অফ কনফ্লিক্ট মতবিরোধের সোর্স, উৎস কি এবং এসকেলেশনটা কিভাবে হয়েছিল, স্টেজেসটা কি ছিল, এইটাকে বের করো, ইন্টারপ্রেট করো। 2 নম্বর জবে বলা হয়েছে এইটা হয়ে যাওয়ার পরে বলা হচ্ছে যে আপনাকে ইউ অ্যানালাইজ দি কনটেক্সট ফর দি কনফ্লিক্ট। এই কনফ্লিক্টের কনটেক্সট কি ছিল, এর পূর্বসূত্রটা কি ছিল সেটা বের করো। এই দুটো যখন হয়ে যাবে তখন 3 নম্বর জবে বলতেছে ইউ ইভ্যালুয়েট করো, তুমি রিকনসাইল করো কি দি বেস্ট কনফ্লিক্ট রেজুলেশন সলিউশন, সবচেয়ে ভালো বিরোধ নিষ্পত্তি যেটা সেটা করো। ইভ্যালুয়েট করো, তুমি রিকনসাইল করো, তুমি রিকমেন্ড করো, করে সলিউশনটা করে দাও। আমাদের এখানে উদাহরণস্বরূপ যদি আমরা জুলাই আগস্ট আবার যাই, তাহলে আমরা দেখবো যে সংরক্ষণ বিরোধী ছিল, কোটা তার ছিল না। কোটা যখন দিয়ে দিল তখনও কিন্তু এসকেলেশন চলতেছিল। তাহলে এখন আমরা প্রথমটা কিন্তু হলো না। প্রথম যে জব ছিল সোর্সেস এন্ড ইন্টারপ্রেট দি সোর্সেস, আইডেন্টিফাই দি সোর্সেস এন্ড স্টেজেস। সোর্সেস আমরা পেয়ে গেছিলাম কিন্তু তাতে কোনো সমাধান হয় নাই। তারপরেরটা ছিল যে পরেরটা বলতেছি, এবার পরেরটা বলতেছি অ্যানালাইজ দি কনটেক্সট। তাহলে পূর্বসূত্রটা দেখো। পূর্বসূত্র কি? পূর্বসূত্রটা এখন এটা রাজনৈতিক আলাপ হয়ে যাবে, অবশ্যই আমার করবো না এখানে। পূর্বসূত্র হলো ম্যাটিকুলাসলি ডিজাইন জব, একজনকে আউট করে দেওয়ার কথা হয়েছিল। যখন আউট হয়ে গেল তখন 3 নম্বরে আপনারা একটা বিরোধ নিষ্পত্তিতে চলে আসবেন। এটা হলো 3টে টাস্ক, কিন্তু এই 3টে টাস্কে কিন্তু এটা সীমাবদ্ধ না, কিন্তু আগেই বলেছি দিজ আর এক্সাম্পলস। তাহলে 1 নম্বর টাস্ক যেটা ছিল পিএমস রেসপন্সিবিলিটি ছিল, সেটা হলো ম্যানেজ কনফ্লিক্ট। পরে বলতেছে লিড এ টিম। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার একটা টিম থাকবে, আপনি সেটা লিড করবেন। আমরা যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল পরীক্ষা দেবো তাদের মনে রাখতে হবে যে আমরা একজন প্রজেক্ট ম্যানেজার, এবং আমরা যে প্রজেক্টের ম্যানেজার সে প্রজেক্টে কমপক্ষে 200 হিউম্যান রিসোর্স আছে, মানুষ কাজ করে। সেইভাবে আমাদের কাজটা পড়াশোনাটা করতে হবে এবং স্টাডিটা সেভাবে করতে হবে, এক্সারসাইজটা সেভাবে করতে হবে, প্র্যাকটিসটা সেভাবে করতে হবে। সো 2 নম্বরে গেল হলো লিড এ টিম। তারপরে 3 নম্বর যেটা বলা হয়েছে সেটা হলো সাপোর্ট টিম পারফরমেন্স। টিমের পারফরমেন্সকে সাপোর্ট করতে হবে এজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি। 4 নম্বরে বলা হচ্ছে এম্পাওয়ার টিম মেম্বার্স এন্ড স্টেক হোল্ডার্স। ইটস ভেরি ইম্পর্টেন্ট। টিম মেম্বার্স এবং স্টেক হোল্ডার যারা আছে ওদেরকে এম্পাওয়ার করবেন। এম্পাওয়ার মানে গিভ দেম অথরিটি, গিভ দেম পাওয়ার টু গেট দ্য জব ডান বাই দেমসেলভস। আপনি তাদেরকে এম্পাওয়ার করেন এবং তাদেরকে বলে দেন তুমি এভাবে কাজ করে দেখবেন দ্য জব উইল বি ডান পারফেক্টলি। তারপরে বলা হচ্ছে এনশিওর টিম মেম্বার্স আর অ্যাডিকুয়েটলি ট্রেইনড। আপনি নিশ্চিত করেন যে আপনার যারা কাজ করতে আপনার সাথে যারা কাজ করছে অ্যাডিকুয়েটলি ট্রেইন, দক্ষ। যদি না থাকে তাহলে প্রোভাইড দেম উইথ দ্য ট্রেনিং। তারপরে বলতেছে বিল্ড এ টিম। টিম না থাকলে টিম বিল্ড করেন আপনি। তারপরে বলতেছে অ্যাড্রেস এন্ড রিমুভ OBI। অ্যাড্রেস করেন, আগে আপনি আইডেন্টিফাই করেন এবং তারপরে রিমুভ করেন কি অবস্ট্যাকলস, ব্লকার্স, ইম্পেডিমেন্টস। এই প্রজেক্টের জন্য যে সমস্ত যত প্রকার বাধা আছে সমস্ত বাধা আপনি প্রথমে অ্যাড্রেস করে তারপর সেটা আপনি রিমুভ করেন। তারপরে বলতেছে নেগোশিয়েট প্রজেক্ট এগ্রিমেন্ট। নেগোশিয়েট কি আমরা সবাই জানি, নেগোশিয়েট বার্গেইন করা, সবচেয়ে ভালো জিনিসটা আদায় করে নেওয়া। নেগোশিয়েট প্রজেক্ট এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট ইজ এ কাইন্ড অফ কন্ট্রাক্ট। আপনি এই প্রজেক্ট যার সঙ্গে কন্ট্রাক্ট করছেন তার সঙ্গে সবচেয়ে ভালো দর কষাকষি করবেন,
দরকার সবচেয়ে ভালো জিনিসটা আপনি বের করে নিয়ে আসবেন, উইন করবেন আপনি। ঠিক আছে? এই নেগোশিয়েট আপনার অনেকের সাথে করা লাগতে পারে, আপনার স্পন্সরের সাথে নেগোশিয়েট করা লাগতে পারে, কাস্টমারের সাথে নেগোশিয়েট করা লাগতে পারে, প্রজেক্ট মেম্বারদের সাথে আপনার নেগোশিয়েট করা লাগতে পারে। আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার কিছু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর দরকার হয়েছে, সেটা তো আপনার কাছে নাই, সেটা আপনি আনবেন ওই ডিপার্টমেন্টের, ওই অর্গানাইজেশনের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। ওই ডিপার্টমেন্টের যে ম্যানেজার আছে, সেই ম্যানেজার সে কিন্তু নেগোশিয়েট করতে হবে আপনাকে ওই ওই ম্যাটেরিয়ালস গুলো, ওই রিসোর্সেস গুলো পাওয়ার জন্য। সে নেগোশিয়েট প্রজেক্ট এগ্রিমেন্ট। তারপরে বলা হচ্ছে কোলাবরেট উইথ স্টেক হোল্ডার, ওয়ার্কিং কোলাবোরেশন, সবাই নিয়ে কাজ করা, সবাইকে নিয়ে কাজ করতে হবে। স্টেক হোল্ডার কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টে স্টেক হোল্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের একটা। কিন্তু স্টেক হোল্ডার একদম প্রথমে আমরা যখন প্রজেক্ট শুরু করি তার আগেই কিন্তু ইনিশিয়েটিং ফেজে কিন্তু এই স্টেক হোল্ডারদের আমাদের করে নিতে হয়, আইডেন্টিফাই করে নিতে হয়, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হয়, তাদের সঙ্গে সমস্ত জানাতে হয়, তাদের নিয়েই কাজ করতে হবে। তাদের নিয়ে যদি আপনি কাজ না করেন, ওকে দরকার নেই, আপনার প্রজেক্ট আলোর মুখ নাও দেখতে পারে। কিন্তু কোলাবরেট উইথ স্টেক হোল্ডার। তারপর বলা হচ্ছে বিল্ড শেয়ার আন্ডারস্ট্যান্ডিং। যত লোক বা স্টেক হোল্ডার যারা আছে আপনার এই প্রজেক্টের সাথে ইনভলভ, আন্ডারস্ট্যান্ডিং শেয়ার হইতে হবে। কিন্তু যদি তা নাহলে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, তা নাহলে কিন্তু আপনি কনসেনসাস তৈরি করতে পারবেন না, আপনার পটেনশিয়াল মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, প্রজেক্টের উপরে কিন্তু অ্যাডভার্স ইফেক্ট পড়বে। ঠিক আছে? এবার টিম মেম্বার্স কিন্তু আপনি যেখানে কাজ করতেছেন টিম মেম্বার্স কো-লোকেটেড হইতে পারে, আবার কি টিম মেম্বার্স কিন্তু ভার্চুয়াল হইতে পারে। আপনাদের সঙ্গে এনগেজ এন্ড সাপোর্ট ভার্চুয়াল টিম মেম্বার্স। আপনার টিম মেম্বার ঢাকায় কাজ করতেছেন, এবং টিম মেম্বার কিন্তু ওয়াশিংটনে আছে, টিম মেম্বার মস্কোতে আছে, দিল্লিতে আছে, নতুন করে এখন ইসলামাবাদে আছে। আপনার সমস্ত ভার্চুয়াল টিম মেম্বার এনগেজ হইতে হবে এবং তাদের নিয়ে কিন্তু কাজ করতে হবে। এরপরে যেটা আছে টাস্ক, সেটাকে আমরা বলি হলো ডিফাইন গ্রাউন্ড রুলস রেগুলেশনস এন্ড প্রিন্সিপালস। আপনি কিভাবে বিহেভ করবেন, কিভাবে সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করবেন, কোন প্রিন্সিপালস গুলো আপনি মেনে চলবেন, ডিফাইন গ্রাউন্ড রুলস ফর অল। তারপরে বলা হচ্ছে মেন্টর রিলেভেন্ট স্টেক হোল্ডার, 13 নম্বর টাস্ক, মেন্টর রিলেভেন্ট স্টেক হোল্ডার। যে সমস্ত স্টেক হোল্ডার এখনো ভালো করে জানেন আপনার জিনিস, আপনার এই মেন্টর করতে হবে, জানাইতে হবে পুরো জিনিসটা, দক্ষ করে তুলতে হবে আপনার এই প্রজেক্টের ব্যাপারে, হ্যাঁ, খুঁটিনাটি সমস্ত কিছু। মেন্টর রিলেভেন্ট স্টেক হোল্ডার। একদম 14 নম্বরে যে টার্গেট টাস্কটা আছে, এই টার্গেটটা আমরা বলতেছি প্রমোট টিম পারফরমেন্স থ্রু দি অ্যাপ্লিকেশন অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। প্রমোট টিম পারফরমেন্সকে প্রমোট করবেন, প্রসারিত করবেন থ্রু দি অ্যাপ্লিকেশন অফ ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। আমি আগেই বলেছি, আপনি নট অনলি এ ম্যানেজার, ইউ আর লিডার টু। সো আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে আপনি পুরো জিনিসটাকে আপনি নিয়ে কাজ করবেন। আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা এখানে পড়বো না। ইমোশনাল ইন্টেলিজেন্স হলো টিম পারফরমেন্স ডোমেইনে এটা আছে। ইমোশনাল ইন্টেলিজেন্সের 4টা কম্পোনেন্ট আছে। একটা কম্পোনেন্টের প্রথম কম্পোনেন্ট হলো সেলফ অ্যাওয়ারনেস, তারপরে হলো সেলফ ম্যানেজমেন্ট, তারপরে সোশ্যাল অ্যাওয়ারনেস, তারপরে সোশ্যাল স্কিলস। এই 4টা কম্পোনেন্ট নিয়ে হলো আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের 4টা কম্পোনেন্ট। হ্যাঁ, সো এই হলো 14টা টাস্ক এই আন্ডার পিপল ডোমেইনে, এবং এর 53টা এনেবলার্স আছে। এগুলো সুন্দর করে একটা হার্ডলি যদি আমরা পড়াশোনা করি, আমরা এর উপরে হার্ডলি একটু কাজ করি, এবং অল দ্য ওয়ে গো থ্রু এই কাজটা করি আমরা, তাহলে আমরা আশা করি এখান থেকে যে 42% কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো আমরা উত্তর দিতে পারবো আশা করি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।